এখন আমরা আছি বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রী অজিতাভ রায়চৌধুরীর বাড়িতে। ওনাকে আজকে আমরা জিজ্ঞেস করতে চাইব যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে নতুন পলিসিটা বার করেছে সেটা আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এবং ভারতবর্ষের অর্থনীতিতে কিভাবে তার প্রভাবটা ফেলবে। আচ্ছা, একটা কথা বলে দিই যে আমাদের দুভাবে আমাদের জীবনযাত্রা এফেক্টেড হয়, প্রভাবিত হয় সরকারি তরফ থেকে। একটা হচ্ছে যেটা নির্মলা সীতারামন কালকে বলেছেন, সেটা হচ্ছে যে যারা দরিদ্র তম অংশ, বিশেষ করে যেটা অসংগঠিত ক্ষেত্র, বিশেষ করে যে যাদের আমরা বলতে পারবো প্রায় 80% আমাদের যে কর্মক্ষম মানুষ কাজ করেন, তাদের হাতে টাকা যোগান দেওয়া। অর্থাৎ তারা একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছেন। যে আজকে যিনি খাবারের দোকানে কাজ করতেন, যে মিস্ত্রি কাজ করতেন বিভিন্ন রকম, বা যিনি আমাদের ভ্রমণ বা যারা বেড়াতে যান পর্যটকদের সার্ভ করতেন, এই ধরনের অজস্র কাজ যা ঠেলা চালাতেন, তারা তো যেদিনের পাচ্ছেন সেদিন অনুযায়ী টাকা পাচ্ছেন। এদের হাতে যদি টাকা কমে যায় তাহলে এরা চাল ডাল তেল নুন কিনবেন কি? এই অনিশ্চয়তাটার জায়গা থেকে হচ্ছে গতকালের যেটা মিনিস্ট্রি অফ ফিনান্স করেছেন, যে এদের হাতে অন্তত যেন টাকাটা দেওয়া যায়, যাতে এরা এই করোনা ভাইরাসের সময় যথার্থ খাবার দাবার এবং যেটুকু এসেনশিয়াল জিনিস তারা পেয়ে যেন বাঁচতে পারে। কারণ প্রোটিন না পেলে করোনা ভাইরাস এমনি অ্যাটাক করে মেরে ফেলবে। প্রোটিনটা তো পেতে হবে, চাল ডালগুলো তো পেতে হবে। অন্যদিকে আজকে যেটা আমাদের রিজার্ভ ব্যাংকের গভর্নর যেটা করেছেন, যেটাকে মনিটারি পলিসি আমরা বলছি, সেটা হচ্ছে প্রধানত একদিকে যে যারা টাকা পয়সা ধার নিয়ে বাড়ি গাড়ি বা অন্য ডিউরেবল মানে কনজিউমার গুডস যেগুলো আমরা বলি, রেফ্রিজারেটর বা টিভি কেনেন, তারা যাতে আর পিছিয়ে না পড়েন। অর্থাৎ তারা যেন তাদের টাকা পয়সা দিয়ে যে চাহিদাটা রেখেছেন সেই চাহিদাটা যেন কমিয়ে না দেন। আরেকটা করছেন যে ওই যেটা রিপো রেটের কথা বলা হলো, বা ক্যাশ রিজার্ভ রেশিওর কথা। অর্থাৎ রিপো রেট কমানো মানে এই আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের কাছে টাকা গচ্ছিত রাখে। আমরা যেমন বাণিজ্যিক ব্যাংকে গচ্ছিত রাখি, ওরা টাকা গচ্ছিত রাখে রিজার্ভ ব্যাংকের কাছে। যখন দরকার পড়ে, অর্থাৎ ব্যাংকে যখন চাহিদা খুব বেশি হয়, তখন কোনো কারণে টাকার যদি যোগান কম হয়, ওরা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে একদিন দুদিনের জন্য টাকা নেন, আবার ফেরত দেন। ওই প্রসেসটাকে আমরা রিপো রেট বলি, যে টাকা ধার নেওয়ার সময় যে ইন্টারেস্ট আমার দিতে হয়, সেটা এখন 4.4% নেমে এসছে। আশা করা যাচ্ছে এটা নেওয়া মানে ব্যাংকগুলো কম ইন্টারেস্ট চার্জ করবেন। আর এখন একটা ভেরিয়েবল ইন্টারেস্ট রেট পদ্ধতি, অর্থাৎ বাড়ি কিনলে আমার বাড়িটার যে ইন্টারেস্ট রেটটা হবে সেটা ফিক্স নয়, সেটা কারেন্ট রেট অনুযায়ী ওটা মুভ করে। তো তাতে তারা যাতে হঠাৎ করে আমি বাড়ি কিনছি না গাড়ি কিনছি না, হঠাৎ করে চাহিদা কমে, কারণ মনে রাখতে হবে আমাদের এইটা আসার আগে আমাদের অর্থনীতি কিন্তু খুব দুর্বল জায়গায় ছিল। অর্থাৎ সোজা কথা, আজকে আমি দেখছি মুডি বলছে 5.3% উন্নয়নের হার, সেটা 2.5% ওরা বলছে হবে, মানে প্রায় অর্ধেক করে দিয়েছে। আমাদের সরকারি মহলে অতটা না কমালেও অন্তত 1% কম হবে। অর্থাৎ এই কম হওয়া মানে কি, লোকের হাতে আয় কম হবে, লোকের চাহিদা কেন কম হচ্ছে, মূল কারণ তারা বলছিলেন চাহিদা কম। লোকে আজকে একটা অনিশ্চয়তার মধ্যে আছে, বিভিন্ন কারণে পৃথিবীর অর্থনীতি সেভাবে গ্রো করছে না। অতএব চারিদিক থেকে যে ধাক্কা, তার জন্য লোকে চাহিদাটা কম করছেন। তাই জন্যই ইন্ডাস্ট্রিগুলো, গাড়ির ইন্ডাস্ট্রি, স্টিলের ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো চুপ করে বসে আছে, অনেক ক্যাপাসিটি বিক্রি করতে পারছে। এখন যদি এই ধাক্কাটা হয় তাহলে বিক্রি করা তো দূরের কথা, এরা তো 5 মাসে হয়তো কারখানা বন্ধ রাখতে হবে। যে করে হোক চাহিদাটাকে রাখো, চাহিদাকে তুলে রেখে দাও। যেটা বলা হয়েছে যে সমস্ত রকম ধারে 3 মাস মোরিটোরিয়ামের মতো, 3 মাস ইন্টারেস্ট শোধ করতে হবে না সুদ। অর্থাৎ আমি একটা বাড়ি কিনেছি আমার 100 টাকায়, প্রত্যেক 100 টাকা আমার 15 টাকা করে ধার শোধ করতে হয়। 3 মাস মানে 45 টাকা এক্সট্রা আমার হলো। আশা করা যাচ্ছে 45 টাকা এক্সট্রা হলে আমি 45 টাকাটা খরচে দেবো, চাহিদা করব। আমার একটা প্রশ্ন সবসময় থাকছে যে এইসব করে কিন্তু আগে আমরা যখন দেখছিলাম, এইসব করোনা টরোনার আগে এইসব করেও কিন্তু চাহিদাটা বাড়াতে পারছে না। কারণ কি, লোকের একটা অনিশ্চয়তা। অনিশ্চয়তা হচ্ছে যে আমি ভবিষ্যতের দিকে সঞ্চয় করে রাখবো না, যে টাকাটা এক্সট্রা এলো আমি সেটা ব্যয় করে দেবো। অনিশ্চয়তার মধ্যে লোকে সঞ্চয় করার চেষ্টা করে, যে আমি সঞ্চয়টা করে দিই। সঞ্চয় করে দিলে কিন্তু আর চাহিদা বাড়লো না, টাকাটা ব্যাংকের ঘরে পড়ে গেল। এবার ব্যাংকের ঘরে পড়ে গেলে ব্যাংকে সেই টাকাটা যে বিনিয়োগ করতে এসেছে তাকে দিতে পারছে, সেও তো টাকা চাইছে না। সে বলছে টাকা নিয়ে আমি কী করবো, অলরেডি তো আমার ক্যাপাসিটি প্রচুর, আর ক্যাপাসিটি বাড়াবো কোথায়। অর্থাৎ সব মিলে যেটাকে আমরা বলি একটা দুষ্ট চক্রের মতো, একটা ভিশাস সার্কেলের মতো।
চাহিদা নেই, চাহিদা কম থাকার জন্য ব্যাংকের কাছে টাকা পড়ে থাকলেও সেই ব্যাংক টাকা দিলেও কেউ নিতে চাইছে না। এখানে যেটা গভর্নর করেছেন, রিজার্ভ ব্যাংকের গভর্নর, যে ব্যাংকের হাতেও টাকা যাতে বাড়ে সেই চেষ্টা করছেন। ক্যাশ রিজার্ভ হিসেবে প্রত্যেক 100 টাকায় আগে 4 টাকা রাখতে হতো, এখন 3 টাকা রাখতে হবে, সোজা 1 টাকা কমিয়ে দিচ্ছেন। অর্থাৎ ওই 1 টাকা কমানো মানে ব্যাংক সেটা ধার দিতে পারে, অর্থাৎ কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকের কাছে। এতে যদি 1 টাকা করে কম রিজার্ভ ব্যাংকের কাছে বাধ্যতামূলক রাখতে হয়, এই টাকাটা আমি ধার দিতে পারি, তো ব্যাংকের কাছে বেশি করে টাকা দাও, ইন্টারেস্ট রেট কমাও, অর্থাৎ কাস্টমার বা আমাদের মতো যারা ধার নিয়ে কাজ করতে চায় বা টাকা নিয়ে করতে চায় তাদের হাতে বেশি টাকা দিয়ে দাও, তারা যাতে চাহিদা করে। আর অন্যদিকে উৎসাহিত করো লোকজনকে, ছোট ইন্ডাস্ট্রিগুলোকে, অর্থাৎ স্মল মিডিয়াম বা বড় যেই হোক, টাকার অভাব নেই, কম দামে আমি ঋণ দিচ্ছি, নিয়ে গিয়ে উৎপাদন করো। অনিশ্চয়তাটা যখন খুব বেশি থাকে তখন এই দুটোতেই কিন্তু এক কোশ্চেন মার্ক থাকে, যেটা কি কাজ করবে না করবে। যে দেখুন, একটা জিনিস আরবিআইতে বলা হয়েছে, মনিটারি পলিসিতে বলা হচ্ছে যে তেলের দামটা এখন কম, সেটা কিছুটা বাঁচুয়া, যেটা ইনফ্লেশনকে কন্টেন করতে পারবে। কিন্তু আপনি যদি দেখেন ওপেক, অয়েল প্রডিউসিং কান্ট্রিজের যে অ্যাসোসিয়েশন, তার যারা মেম্বাররা, সেখানে প্রায় করোনার আক্রান্ত কেসেস ইজ টু দ্য টিউন অফ অলমোস্ট 15,000, যেখানে সৌদি আরবিয়া হচ্ছে 900খানা কেস, 133 জন অলরেডি মারা গেছে। ইরান তো মানে আমরা সবাই জানি ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রিভ। আবার এট দ্য সেম টাইম এরা হয়তো তেলের দামটা কমিয়েছে, কেন এখানে একটা গ্লোবাল একটা যখন স্লোডাউন যখন হচ্ছে ইকোনমি, সেখানে তেলের চাহিদাটাও কমছে, কিন্তু রাশিয়া কিন্তু তেলের দামটা কমাচ্ছে না। তা সেই প্রভাবটা আপনার কি মনে হচ্ছে গ্লোবাল ইকোনমিতে কিভাবে পড়বে? মানে ওই ঘুটে পড়ে গোবর হাসে, অর্থাৎ আমাদের তো পকেটে টাকা এখন, মানে তেলের দাম ক্রুড অয়েল যেখানে হয়তো $60 থেকে এখন $23 নেমে গেছে। আমাদের সরকার সঙ্গে সঙ্গে সেস বাড়িয়ে দিয়েছে, সেস নাকি ওই একটা বোধহয় এক্সাইজ সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিয়েছে। আমাদের সরকার এই ফয়দাটা নিচ্ছে, নিতেই পারো, মানে সরকারের এখন যে অবস্থা, যেখান থেকে পারি টাকা জোগাড় করো। প্রশ্নটা হচ্ছে যে আজকে ওপেক এবং রাশিয়ার মধ্যে একটা তো সংঘর্ষ চলছে এই নিয়ে পলিসিগতভাবে। রাশিয়া এইটা কমাতে চাইছে না, বলছে ওই টাকা যে বিক্রির টাকাটা থেকে ওদের একটা বড় রেভিনিউ আসে, সেটা ওরা কমাতে চাইছে না। ওপেকের যে সম্পদশালী দেশগুলো, সৌদি আরবিয়া বা ইউনাইটেড আরব এমিরেটস বা মধ্যপ্রাচ্যের দেশগুলো, তাদের হাতে অনেক টাকা, তারা আজকে যদি কম করেও সামাল দেওয়ার চেষ্টা করে, তো দাম কমাচ্ছি, উৎপাদন কমাচ্ছি, এই ফেসটাকে সামাল দিয়ে নি, তারপরে ভাবা যাবে। এইটা তো রাশিয়ার সঙ্গে একটা তাদের মতের তফাৎ হয়েই গেছে। কিন্তু ওই যেটা বললাম, যে আজকে আমাদের নিশ্চয়ই লাভ হচ্ছে যে ক্রুডের দাম কমে গেছে, সরকারের ঘরে অনেক পয়সা আসছে, সরকারের টাকা দরকার এখন এই মুহূর্তে যে অবস্থা। 1% সরকার অ্যানাউন্স করেছেন যে সাহায্যের জন্য 1.75 লক্ষ কোটি টাকা, সেটা হয়তো হতে পারে 4 লক্ষ কোটি টাকাও দাঁড়িয়ে যেতে পারে। আলটিমেটলি টাকা দরকার, সুতরাং আমাদের টাকা দরকার আমরা বুঝতে পারছি, কিন্তু তেলের যে চাহিদা কমছে কারণটা কি? সারা বিশ্বব্যাপী কলকারখানা বন্ধ হয়ে গেছে, প্লেন উঠছে না। তো সেই জায়গায় বিশ্বব্যাপী যে মন্দার সিচুয়েশনটা হচ্ছে, সেটা থেকে আমরা বাঁচতে পারবো? সেই মানে আমরা যে আনন্দটা পাচ্ছি আজকে, কালকে কিন্তু তার কড়াল ছায়াটা আমাদের উপরে পড়বে, এটা কিন্তু অস্বীকার করে লাভ নেই। একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো, যে সরকার বলছে 1,75,000 কোটি টাকা সে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিক্লেয়ার করেছে, ঠিক, কিন্তু আরবিআই মনিটারি পলিসিতে বলছে ওরা লিকুইডিটি বা ক্যাশ যেটা মার্কেটের সিস্টেমে যেটা ইনজেক্ট করবে, সেটা হচ্ছে 3,74,000 কোটি টাকা। তা এটা আপনার কি মনে হয় একটা অর্থনীতিবিদ হিসেবে, আপনার কি মনে হয়, তার মানে কি রিজার্ভ ব্যাংক এটা মনে করছে যে এই করোনার এই যে লকডাউন পিরিয়ডটা বাড়তে পারে? দেখুন, দু রকমের ক্যারেক্টার। মিনিস্ট্রি অফ ফিনান্স বা গভর্নমেন্ট যেটা চেষ্টা করছে সরাসরি লোকের হাতে আয় হিসাবে আসুক। রিজার্ভ ব্যাংকে যেটা চেষ্টা করছে, আমি ইন্টারেস্ট রেট কমাবো, ব্যাংকের হাতে টাকা দেওয়া মানে কিন্তু লোকের হাতে টাকার আয় নয়, একটা আয় তৈরির চেষ্টা। আর একটা হচ্ছে মানে লিকুইডিটি, অর্থাৎ টাকার যোগান যাতে কম না হয়, লোকে যাতে ব্যাংকে গিয়ে টাকা চাইলে টাকা পায়, সস্তায় পায়, ওটা থেকে আয় হতে সময় লাগবে। সুতরাং
রিজার্ভ ব্যাংকের যে চেষ্টাটা এবং সরকারের যে চেষ্টাটা, একজন আয়ের দিক দিয়ে করছেন, আরেকজন করছেন যে সস্তায় ইন্টারেস্ট রেট কম করে বেশি করে টাকার যোগান দাও, দুটোই কিন্তু খুব দীর্ঘকালীন ব্যাপার নয়। এটা এই মুহূর্তে সামাল দেওয়ার ব্যাপার। দীর্ঘকালীন ব্যাপারটা তখনই হয় যখন আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা সবল হয়, জোরদার হয়। কারণ আমরা 100 টাকা এখন প্রায় 65 টাকা আমরা পরিষেবা, মানে নানা রকম পরিষেবা, সে গাড়ি চালানো থেকে শুরু করে রিপেয়ার থেকে শুরু করে বিক্রি, সব পরিষেবা কিন্তু সে দাঁড়িয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের উপরে। আজকে যদি জিনিস তৈরি না হয় তাহলে লোকে বিক্রি করবে কি? তাহলে অ্যাকাউন্ট্যান্টের চাকরি কোথায় হবে? ট্রাক চলবে কোথায়? সবই তো এদের উপর নির্ভর করে আছে। সুতরাং দীর্ঘকালীনটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংকে ঘুরে দাঁড়াতে হবে। লোকের হাতে আয় দিয়ে আমি 3 মাস চালাতে পারি, 3 মাসের কথা বলা হয়েছে, 3 মাস না হয় চালানো, তারপরে ব্যাংক না হয় অজস্র টাকা নিয়ে বসে রইল। এবার উৎপাদন করে বিক্রি করতে পারবো না, এটা যদি মাথায় ঢুকে যেত আমি কি করব? বাইরের অর্থনীতি ধসে গেছে, আমাদের রপ্তানির বাজার কি হবে কেউ জানে না। অনেক জিনিসের চীন ধাক্কা খেয়েছে বলে অনেক র মেটেরিয়াল আসছে না। আমরা যদি উৎপাদন এইটাই না করতে পারি, তাহলে এই টাকাটা হাতে পেয়ে 3 মাস চালালাম, এরপর ওটা 6 মাস করতে হবে, কিন্তু তার দীর্ঘকালীন সমাধান হবে? হবে না তো। এইটা মাথায় রাখা দরকার। এই দুটো কিন্তু আলাদা। দীর্ঘকালীন করতে গেলে ওই স্মল মিডিয়াম যারা রিয়েলি চাকরিটা দেয়, বড় ইন্ডাস্ট্রি অটোমেশনে চলে যেতে কত চাকরি দেবে? স্মল মিডিয়াম শুধু তারা ফ্যাক্টরিতে চাকরি দিচ্ছে না, এই পুরো পরিষেবা সার্ভিসগুলোকেও তারা জেনারেট করছে। এই সেক্টরটাকে বাঁচানোর জন্য করে দীর্ঘকালীন আমাদের পলিসি নেওয়া উচিত ছিল গত 3-4 বছর আগে থেকে। আমরা নিইনি। আমাদের সেই পলিসিটা একটু অন্য ধরনের পলিসি, এটা সাপ্লাই চেনে ঢোকা, অর্থাৎ বড় বড় ইন্ডাস্ট্রিতে যুক্ত করে দাও। সারা পৃথিবীব্যাপী যে ইন্ডাস্ট্রি আছে তার সাথে আমাদের ছোট ইন্ডাস্ট্রিগুলোকে যুক্ত করো, তারা পার্টস কম্পোনেন্ট তৈরি করুক। তাহলে যেখানেই একটু চাহিদা বাড়বে আমরা সেই সুযোগটা কিন্তু নিতে পারবো। নেসেসারিলি আমাদের দেশের মধ্যেই চাহিদা বাড়ান, সেই পলিসি আমরা নিই। খালি এই বাজেটে বলা হয়েছে আমরা হাব তৈরি করবো, অ্যাসেম্বলি হাব। সারা পৃথিবীর দেশের লোক আসবে, ইন্ডাস্ট্রি আসবে, এসে বলবে তুমি এই কম্পোনেন্ট, একটা টিভির এই কম্পোনেন্ট তৈরি, গাড়ির এই কম্পোনেন্ট তৈরি করে দেয়। এইগুলো এখন মাথায় খেয়েছে, 3 বছর আগে খেললে অনেক সুবিধা হতো। এটা কিন্তু লং টার্ম পলিসি। এইটা হলে আমাদের স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিটা দাঁড়াবে, দাঁড়িয়ে দৌড়াতে পারবে। দাঁড়িয়ে আবার মুখ থুবড়ে পড়বে এই সম্ভাবনাটা কম থাকে। আর এই সম্ভাবনাটা যখন লোকের মাথার মধ্যে থাকছে না, মনে রাখবেন আমাদের 80% মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে। অসংগঠিত মানে কি? তাহলে প্রত্যেক দিনে একটা কন্ট্রাক্ট এমপ্লয়ি, অনেক সময় কন্ট্রাক্ট হাতে লেখা, কোনো মুখের কথা, নানা রকম কন্ট্রাক্ট। এই লোকগুলো কোথায় যাবে যদি না এই ইন্ডাস্ট্রিগুলো নিশ্চয়তা দিতে পারে যে ভাই আজকে তুমি কাজ পাচ্ছ না, কালকে পাবে, কালকে পেলে পরশুও তোমারটা থাকবে। নাহলে যে অনিশ্চয়তার মধ্যে লোকটা দিন কাটাচ্ছে, সে তো দিশাহারা অবস্থায় আছে। সে যা টাকা পাচ্ছে ভাবছে ভাই 2 পয়সা যদি পাই আমি সঞ্চয়টা করে রাখি, কালকে খাবো কি, এটা ভাবতে হচ্ছে। তো এই জায়গাটাই কিন্তু সবচেয়ে চিন্তার ব্যাপারটা। আচ্ছা, একটা জিনিস কি, এটা কি মনে হয় যে যখন এই যে ধরুন আপনি যেটা বললেন, ব্যাংকের কাছে টাকা যদি থাকে তাহলে ব্যাংক স্বল্প এতে ঋণ দিতে পারবে, ফ্লোটিং ইন্টারেস্টটা কমবে, সেখানে একটা তো জোর দেওয়া এই সময় হচ্ছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, যাতে আমাদের অন্তত ডেইলি সাপ্লাই, এসেনশিয়াল কমোডিটি সাপ্লাইটা যাতে মেনটেন যাতে থাকে। তা আপনার কি মনে হয় এই যে মনিটারি পলিসিটা, যে এই 3 মাসের জন্য জুন 2020 অবধি এই পলিসিটা করা হচ্ছে মেনলি ফোকাসিং অন যে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, এইটাকে ফোকাস করার জন্য কি আপনার মনে হচ্ছে? মানে একটা জিনিস মনে রাখবেন, আমাদের দুরকমভাবে আমরা এসেনশিয়াল জিনিস পাই। একটা হচ্ছে প্যাকেজড, মানে আপনি 25 কেজির আজকে একটা চালের প্যাকেট আপনি অ্যামাজন থেকে কিনতে পারেন, তারা কিন্তু ওই প্রসেসড করে বের করছে। নানান রকম ড্রিঙ্কস আছে, খাবার সব কিছুই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে। আরেকটা যেটা মুদির দোকান থেকে কিনি, এই সংখ্যাটা তো প্রচুর। আমাদের দেশে তো ই কমার্স সেরকম এখনো সেইভাবে দানা বাঁধেনি, লোকে তো ক্যাশ খরচা করে কিনছে। এই ধরনের যে কাজগুলো, মানে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো, তো সংগঠিত ইন্ডাস্ট্রির জন্য রিজার্ভ ব্যাংকের যে পলিসি কাজ করবে। অসংগঠিত বা ছোট ছোট যে ইন্ডাস্ট্রিগুলো, তারা কিন্তু অনেকটাই দাঁড়িয়ে থাকে যে চাহিদাটা যদি বাড়ে তারা বাঁচে, চাহিদাটা না বাড়লে রিজার্ভ ব্যাংকের পলিসি সরাসরি তাদের এফেক্ট অতটা করে না। এটা লোকে বলতেই পারে যে ওরাও যদি ঋণ পায়, ওয়ার্কিং ক্যাপিটাল পায়, কেন হবে না? কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল নিচ্ছে না। তার মানে এটা কি বলা যেতে পারে যে এই মনিটারি পলিসিটা যেটা হয়েছে তাতে অন্তত
মধ্যবিত্ত স্তরের লোকেদের একটা নিঃশ্বাস ফেলার জায়গা থাকছে, যারা ইএমআইটা মানে দিচ্ছে, যাদের ধরুন ইএমআই। একদমই, যারা মধ্যবিত্ত, যারা সিকিউর চাকরি করেন, বা ইভেন সিকিউর না হলে কন্ট্রাক্টেও যারা আছেন, যাদের একটা অন্তত আমি বলবো অর্গানাইজ সেক্টরে, আনঅর্গানাইজ সেক্টরের লোকজন কি আর ইএমআই নিয়ে মাথা ঘামায়? তারা যে সুদ পায় হয়তো নিচ্ছে ওই মাইক্রো ফিন্যান্স থেকে, বা যারা সুদ দেয় মহাজনদের কাছ থেকে, এদের নিয়েই তো চলছে। ব্যাংকের থেকে এদের কাছে সুদ কতটা যাচ্ছে? অর্থাৎ মনিটারি পলিসি ধাক্কা দেওয়ার চেষ্টা করে আমাদের, সত্যি কথা হয়তো 15% লোক, তারা সরাসরি বেনিফিট হয়। এখন আশা করা যায় এরা বেনিফিট হয়ে এদের যদি খরচাটা হয় তাহলে ইকোনমিকে টেনে তুলবে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের মার্কেটটা কিন্তু এখন গ্রামীণ এবং আধা শহরের অঞ্চলে। এই সমস্ত যে কনজিউমার গুডস বা ইভেন মোবাইল ফোন, টেলিভিশন, এদের মার্কেটটা কোথায়? এই জায়গাগুলোর লোকের হাতে টাকা আসলে তারা অনেক বেশি খরচা করেন, কারণ তারা টাকার স্তূপে বসে নেই, তো তারা আসে যখন তারা খুব তাড়াতাড়ি খরচা করেন। তো এই লোকদের হাতে মনিটারি পলিসি থেকে টাকা সরাসরি যায় তখনই যখন ধরা যাক কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি জোরদার হলো, তখন এরা দেখবেন দলে দলে আসছে, গ্রাম থেকে এসে মিস্ত্রির কাজ করছে, টাকা আসছে, সেই টাকাটা খরচা করে ফেলছে। কিন্তু এই মোবাইল ফোন কেনা এখানে ভালো কি খারাপ সেটা অন্য প্রশ্ন, অনেক বাজে খরচা হচ্ছে, সেদিক থেকে আমাদের মনে হতে পারে। ইন্ডাস্ট্রি বাড়ছে, প্রচুর মার্কেট তৈরি হচ্ছে। আজকে ক্রিম, প্রসাধনী দ্রব্যের মার্কেট কোথায়? এই বড় বড় কোম্পানিগুলো, কিন্তু তাদের ইকোনমি চলছে, দাঁড়িয়ে আছে। তা এদের হাতে টাকাটা দিতে হবে। যে মনিটারি পলিসি কিন্তু সরাসরি এদের হাতে টাকা দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়, সেটা ওই নির্মলা সীতারামনের পলিসি কিন্তু বেশি প্রযোজ্য। একটা জিনিস আমরা বলতে চাইছি, জিজ্ঞেস করতে চাই, আপনার থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে যে একটা ব্যাংকের যেমন লোন দিয়ে, ঋণ দিয়ে যেমন একটা ইনকাম হয়, তেমনি আর একটা ইনকাম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডিং এ। তো এবারে এখন যেহেতু ইকোনমি, গ্লোবাল ইকোনমিটা খুব ডাউন, তা সেখানে কি আপনি মনে করেন যে ধরুন ভারতবর্ষ একটা বেটার পজিশনে আছে ফরেন ইউএস ডলার ট্রেডিং এ? দেখুন, ট্রেডিংটা তখনই হয়, ট্রেডিং তো দুরকমভাবে হয়, যে আজকে কিনলাম, আর ওটা যে ফিউচার মার্কেট, যে 1 বছর পরের আমি কিনে রাখতে পারি, সেটা তেল কিনে রাখতে পারি, আমি ফরেন এক্সচেঞ্জ কিনে রাখতে পারি, সোনা কিনে রাখতে পারি, সব বাজার ডাউন। হ্যাঁ, আমি যে কিনে রাখবো, এইবার আমাদের এখানে লোকেরা কিভাবে কিনবেন, অর্থাৎ তারা যে এইটা তো একটা আনসার্টেনিটির জগৎ, কি হবে এখন লোকেরা এই ঝুঁকিটা কি নেবেন? অর্থাৎ ফরেন এক্সচেঞ্জের যে আমি যে ফরেন এক্সচেঞ্জ ডিলিংটা করব, সেই ডিলিংটায় আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কিন্তু ওই ভবিষ্যতের কিছুটা ফাটকা খেলা, স্পেকুলেটিভ ট্রেডিং, সেইটা এখন লোকেরা চট করে যেতে চাইবে না। ব্যাংক অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কি যাবে? ব্যাংকের এইখানে এই ধরনের ব্যাংকের যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু একটা সাংঘাতিক ইনকাম নয়। ব্যাংকের মেজর ইনকাম কিন্তু ধার দেয়, ইন্ডাস্ট্রিকে ধার দিয়ে তার থেকে যে ইনকাম। তার মুশকিল হচ্ছে সব পালিয়ে গেলে তো এনপিএ বেড়ে যাচ্ছে, সব টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, সেটা তো আমাদের দুর্ভাগ্য, কিন্তু ওখান থেকে টাকাটা আসে। সুতরাং ফরেন এক্সচেঞ্জ ডিলিং থেকে যে ব্যাংক খুব, সে একটা দুটো ব্যাংক থাকে যাদের ফরেন এক্সচেঞ্জ ডিলিং বেশি, নাহলে টোটাল ক্যাপিটালে এদের অংশ কতটুকু? খুবই কম। সেটা দিয়ে একটা ব্যাংকে টেনে তোলা যায় না, সেটা দিয়ে এই রিজার্ভ ব্যাংকের পলিসি টেনে তুলছে, যে টাকার যোগান দিচ্ছে আরো বেশি করে, যাতে ওদের আর সচ্ছলতাটা বেশি হয়, সেটা কাজ করে বেশি। একটা জিনিস রিজার্ভ ব্যাংক বারবার বলছে যে ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্সিং, কিন্তু এটাও ঠিক যে যেখানে আমার সাপ্লাই নেই, যেখানে আমার ডিমান্ড নেই, আমার ওয়ার্কিং ক্যাপিটাল রিফাইন্যান্সিং এর অপশনটাও আমার কাছে কম। কিন্তু এটা তো ঘটনা, যখন একটা ইকোনমিক স্লোডাউন হয়, এসেনশিয়াল ফুডের একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে, সেখানে যেমন অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিজ আছে, ঠিক তেমনি এগ্রিকালচারাল লোন, যেটাকে আমরা বলি মানে কৃষি ঋণ, ঠিক কৃষি ঋণটাকে গ্রামীণ ব্যাংক, কোঅপারেটিভ সেক্টর এরাই দিয়ে থাকে, কিন্তু সেখানে কিন্তু স্পেসিফিক কোনো টার্গেট ফিগারস আমরা দেখতে পাচ্ছি না। অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়, সেটা কি স্পেসিফিক কিছু টার্গেট ফিগার এই 3 মাসের জন্য দেওয়া উচিত ছিল? না, সমস্যাটা কি জানেন তো, কৃষি ঋণ, এই যে কৃষি ঋণ মকুব করছে, সেটা করছে সরকার, গভর্নমেন্ট, সেটা কিন্তু রিজার্ভ ব্যাংক করছে, বরং রিজার্ভ ব্যাংকের সাথে এই নিয়ে মারামারি। রিজার্ভ ব্যাংক বলছে তোমরা যে যথেচ্ছভাবে কৃষি ঋণ মকুব করে দিচ্ছ, তাতে ব্যাংকের স্বাস্থ্য খারাপ হচ্ছে, তাহলে কি করে সামাল দেওয়া যাবে? সরকার বলছেন এটা না করে এরা বাঁচবে কি করে? এই একটা
মানে তার্কিক জায়গা আছে, তর্কের জায়গা রিজার্ভ ব্যাংকের সাথে সরকারে। কিন্তু এই মুহূর্তে সরকার যে পদ্ধতিটা নিয়েছেন, ওই যে 100 দিনের কাজে 180 টাকাকে 210 টাকা মজুরি করে দিলেন, বা আমরা দেখছি যে যারা মাঠে কাজ করেন তাদের ব্যাংকে টাকা দেওয়ার চেষ্টা, বা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য 2000 টাকা করে দেবো ইত্যাদি ইত্যাদি, এটা অনেক অনেক কিন্তু জোরদার পলিসি এই মুহূর্তে। কারণ টাকাটা হাতে আসলে খরচাটা করতে পারবে, তারা নিশ্চয়তার জায়গাটায় যাবে। রিজার্ভ ব্যাংক আজকে যদি একটা এগ্রিকালচারে ক্রেডিট আমি কম করব, এগ্রিকালচারে যে বা কৃষিতে যে ঋণ দেয় তার এমনিতেই ঋণের কিন্তু সাবসিডি লোন, তো সুতরাং সেই সাবসিডি লোন তো আছেই। আর মুশকিলটা হচ্ছে সেটা কতটা কৃষকদের তো শ্রেণী বিভাগ আছে, যারা সত্যিকারের ছোট ওই মার্জিনাল স্মল ফার্মার বলি, ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র যে চাষিরা, যারা সংখ্যায় 80%, তারা কতটা নিতে পারবেন, বা তাদের তো এই টাকার যে নেই এটা তো বলা মুশকিল, যে তাদের নেই, মানে তারা টাকা চাইছেন পাচ্ছেন না, এটা তো শোনা যায় না। মানে এরকম তো আমরা শুনিনি আর কি সেরকমভাবে, সেইভাবে শোনা যায় না। অর্থাৎ মনিটারি পলিসিতে এটা অ্যানাউন্স করেনি বলে এটা নেই তা নয়, আছে, আলাদা করে নেওয়ার কিছু। আসল উদ্দেশ্যটা হচ্ছে তুমি কাস্টমারদের, কনজিউমারদের হাতে পরিবারগুলোকে বেশি টাকা দাও এবং ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও। এইটা কিন্তু এই মনিটারি পলিসির মূল উদ্দেশ্য। একটা এবারে একদম সম্পূর্ণ অন্য লাইনের প্রশ্ন, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমেরিকাতে যখন এখন বলছে যে আমেরিকা উইল বি দ্য নেক্সট এপিসেন্টার অফ করোনা এই প্যান্ডেমিকের, সেখানে অনেকজনই, অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অনেক উচ্চপদস্থ শ্রেণীর লোকেরা যারা স্টক মার্কেট নিয়ে, যারা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ চর্চা করেন এবং যারা বিভিন্ন ইনভেস্টমেন্ট কোম্পানির যারা ম্যানেজিং ডিরেক্টর, তারা বলছে যে লকডাউন মানে হচ্ছে, তারা চাইছে যে লকডাউনটা মানে হচ্ছে মার্কেটটাও লকডাউন হোক, শেয়ার ট্রেডিংটাও লকডাউন হোক। আপনার কি মনে হয় ধরুন ভারতীয় কন্ডিশনসে, আন্ডার ইন্ডিয়ান কন্ডিশনস, আমাদের শেয়ার মার্কেটটাও যদি বন্ধ থাকে তাতে অন্তত মানুষের কিছুটা অনিশ্চয়তা কমবে? মানে যে মানুষগুলো ধরুন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যারা একটা শেয়ারে ট্রেডিং এ যারা একটা ইনভলভড হয়, তাদের কাছে কিছুটা অন্তত মেন্টাল রিলিফ হতে পারে, সেটা কি আপনার মনে হয়? মানে সত্যি কথা বলতে দেখুন, এখনো আমাদের দেশে শেয়ার মার্কেট সেভাবে মধ্যবিত্ত জীবনে আসেনি। আমেরিকায় যেটা, সেটা হচ্ছে যে একটা সাধারণ মানুষেরও টাকার অংশ শেয়ার মার্কেটে খেলছে। শেয়ার মার্কেট বন্ধ রাখা মানে কি? শেয়ার মার্কেট বন্ধ রাখা মানে আমি হঠাৎ করে ধরা যাক আমার শেয়ার বিক্রি করতে হবে, কারণ আমার পরিবারে ভয়ঙ্কর দরকার, পারবো না। শেয়ার মার্কেটে গেন হলে সেই গেনটা তো আমারও লাভ হবে। আমেরিকায় একটা সাধারণ পরিবারের সাধারণ মানুষ যুক্ত এর সাথে, কারণ একেবারে আপামর জনসাধারণের মধ্যেও একটা শেয়ার মার্কেটের প্রভাব রয়েছে, বা মিউচুয়াল ফান্ডের আছে, ইভেন পেনশন ফান্ড। এটা একটা বড় জিনিস যেটা আমরা বলছি না, যে যারা আমাদের তো এখনো বুড়োদের সংখ্যা অত না, ওখানে তো বুড়োদের সংখ্যা অনেক বেশি সংখ্যায়, তো তাদের পেনশন ফান্ডটা বিরাট অংশ, সেটাও তো শেয়ার মার্কেটে খেলছে। বন্ধ করে রাখলে কি হবে? বন্ধ করে রাখলে সে তো বিক্রি করতে পারবে না, কিনতেও পারবে না, বিক্রি করতে পারবে, সে চালাবে কি করে তখন? আমাদের দেশে যদি বন্ধ করে রাখা হয়, এটা ঠিকই যে একটা অল্প সংখ্যক মানুষ এটাই সরাসরি এফেক্টেড হচ্ছে না। যেমন ধরুন অনেক লে আছে আইটি প্রফেশনাল, সফটওয়্যার এক্সপোর্টস এর সাথে যারা যুক্ত, যারা ওখানে, যারা ওভারসিজে আছে, তারা অনেক কিছু জায়গায় একটু রোজগার করতে পারে, এক্সট্রা রোজগারটা করতে পারে, সেটা হচ্ছে যে হেজ ফান্ডের থ্রু দিয়ে। ডিফারেন্স অফ আপনার এই হলো, রেটের ডিফারেন্স হলো, সেই সময় ডলার থেকে রুপিতে কনভার্ট করে নিজের ইন্ডিয়ান অ্যাকাউন্টে ফেলে দেবে। আর একটা হচ্ছে তারা কিছুটা মিউচুয়াল ফান্ড বলুন, ভেরিয়াস এসআইপিস বলুন, সেখানেও এই করে, এবং এইটা কিন্তু মোটামুটি একটা আপার মিডল ক্লাসের স্ট্যাটার এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে। হয়তো পশ্চিমবাংলায় একটু কম, কিন্তু আপনি ব্যাঙ্গালোর দেখা যাচ্ছে। তো সেইখানে তারা একটা অনিশ্চয়তার মধ্যে আছে। আপনি কি সত্যি মনে করেন যে শেয়ার মার্কেটে করলে আমাদের ওভারঅল ইকোনমিতে আপনার কি মনে হয় লাভ না ক্ষতি? মানে আমাদের এই যে সেন্সেক্স বা ইত্যাদি, এগুলো ব্লু চিপ কোম্পানি দিয়ে চলে, সবচেয়ে বড় বড় কোম্পানিগুলি দিয়ে। এখন ধরুন শেয়ার মার্কেটটা আপনি বন্ধ রাখলে কি হলো? আপনি ইঙ্গিতটা দিচ্ছেন না যে ইকোনমিটা বাড়ছে কমছে কি হচ্ছে, আপনি জাস্ট ওটাকে চেপে যাচ্ছেন। সেন্সেক্স বাড়লো কমলো এই সংবাদটাই লোকে আর পেল না,
সব চেপে গেলাম। তাতে ধরুন আপনার একটা রোগ হয়েছে, আপনি ডাক্তারের কাছে যাবো না, গেলে তো টেস্ট করলে অনেক কিছু বেরিয়ে পড়বে, তা খুব খারাপ হবে। এখন আপনি যদি বলেন যে এটা কি ভালো পলিসি না খারাপ পলিসি, এবার ডাক্তার বলবে খুব খারাপ পলিসি, আর আপনি বলবেন না ভালো, কারণ অনেক সময় ডাক্তার তো যা বলছে অনেক কিছু বলবে যার তো সত্যিকারের লাগে না। সুতরাং আপনার উত্তরটা এইভাবে দেওয়ার দরকার। এবার এবার ঠিক এইটাই, যে আপনি যদি বলেন যে সেন্সেক্সটা আমি দেব না, তাহলে আপনি একটা খুব মানে অসম্ভব খারাপ অবস্থাকে আপনি লোকের চোখের সামনে আনছেন না, যাতে লোকের একটা একটা স্বস্তি থাকে যে না ভাই খারাপ তো হচ্ছে না। আবার অন্যদিকে যে একটা স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে আমি কিছু জানতে পারলাম না, তারপরে হঠাৎ শেয়ার মার্কেটকে খুলে দিলে মুখ তো ঘুরে পড়তে তো পারে। এখন সেটা ভালো না, আপনি একটু একটু করে বাড়ছে কমছে ঠিক আছে। দেখুন শেয়ার মার্কেটে যারা টাকা দিচ্ছেন তাদের একটা বাফার আছে, টাকা চলে যাচ্ছে, যেমন আপনার দেখবেন যে বলছে 10,000 কোটি টাকা চলে গেল, সেই টাকাটা কাদের গেল? এই টাকাটা গিয়ে কি তারা মুখ থুবড়ে পড়বে? আমেরিকায় প্রবলেমটা বেশি, কারণ ওখানে সব রকম লোকই আছে। আমাদের দেশে যারা করেন তারা, আপনি কি মনে করেন যে তারা চলে গেল টাকা বলে তারা না খেয়ে দিয়ে আছে? হচ্ছে না। সুতরাং আপনি বন্ধ করে রাখলেও তাতে একটা স্বাস্থ্য খারাপ হচ্ছে, এটাকে চেপে যাওয়াটা মানে একটা গণতান্ত্রিক সভ্যতায় এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্যাট। এটাকে চেপে রেখে স্বাস্থ্যটা খারাপ এই সংবাদটা দেব না, এটা বোধহয় যেমন ডাক্তার বলবে খারাপ, অর্থনীতিবিদ তো আমরা ডাক্তারের মতো অর্থনীতি সম্বন্ধে বলি, আমাদের ঠিক মানে গণতন্ত্র যদি মেনে নিই তাহলে এটা করাটা খুব উপযুক্ত হবে না। আপনি সাপোর্ট করবেন? সাপোর্ট না, আমি মনে করি এটা একটা স্বাস্থ্য খারাপকে চেপে যাওয়াটা, অর্থনীতির স্বাস্থ্য খারাপটা, সেটা খুব উপযুক্ত নাও হতে পারে, এটুকু আমার বক্তব্য। অজিতাভ রায়চৌধুরী সাহেব নমস্কার, আপনার থেকে অনেক কিছু জানলাম। আমরা সত্যি আজকে আমরা অনেক ক্লিয়ার হয়ে গেলাম যে এই মনিটারি পলিসিটা সাধারণ মানুষের জীবনে কিভাবে তার ফল করবে, কিভাবে উৎফলন হবে, অনেক কিছু নিয়ে ডিসকাস করলাম। ধন্যবাদ ডক্টর অজিতাভ রায়চৌধুরী, থ্যাংক ইউ ফর বিং উইথ আস।